একটা এখানে আউটপুট আউটপুট সাউন্ড বাড়ানোর একটা ইয়ে আছে না? তোমরা জানো নাকি কোথায় আছে? হ, হ, হ। এবং ওটার বেশ কিছু দূর আমরা অগ্রসর হয়েছিলাম। এরপর কোথায় গিয়ে থেমেছি আমার এক্স্যাক্টলি মনে নেই। আমার নিজের স্মরণে আসছে না, মাথায় নেই। তো তারপরে যেহেতু সলিউশন ক্লাসটা আমরা হচ্ছে ব্ল্যাকবোর্ড টিচিং এ শুরু করেছিলাম, ওখানে আবার মাঝখান থেকে আবার ওটার এরকম অনলাইন টিচিং এ যাওয়াটা আমার কাছে মনে হচ্ছিল খাপছাড়া ভাব হয়। যে কারণে আমি আজকে একটা নতুন চ্যাপ্টার দিয়ে শুরু করতে যাচ্ছি। তো দেখা যাক আমাদের এই নতুন চ্যাপ্টারে কেমন বোঝা যায় বা কেমন শুনতে পারো তোমরা। যদিও আমার ক্লাসটা আমি স্কেডিউল করেছি 2 আওয়ার্স এর। আমার কাছে মনে হয় যে 2 আওয়ার্স পর্যন্ত তোমরা কেউই থাকবা না বা অনেকেই থাকতে পারবা না। অনেকের যে আমি শুনেছি অনেকের মোবাইল হিট হয়ে যায়, অনেকের চার্জ থাকে না, অনেকের নেট শেষ হয়ে যায়। যে কারণে ক্লাসটা আমরা একটু সংক্ষিপ্ত আকারেই করে নেব। এরপরে আমি আরেকটা জিনিস তোমাদের বলে যাচ্ছি, সেটা হলো এই যে আমাদের অনলাইন ক্লাস চালু করছি, এটার পিছনে আমার কাছে যেটা মনে হয় যে মূল কারণটা হলো যে তোমাদেরকে একটু একাডেমিক লাইনে আবদ্ধ রাখা আরকি। যে মনে করো বাড়িতে দীর্ঘদিন যাবত আছো, বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, একাডেমিকের সাথে সম্পর্ক নেই। এরকম একটা বিষয়ে কি হয় অনেক সময় যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, বিভিন্ন বা অনেকে আবার আ বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যেতে পারে। তো এই কারণে জাস্ট তোমাদেরকে একটা একাডেমিক টাচে রাখা। এই একাডেমিক টাচে রাখার জন্যই মূলত আমাদের এই অনলাইন ক্লাসগুলো। তো এখানে যতটুকু আমরা অনলাইন ক্লাসে আমি বিশ্বাস করি প্রত্যেক টিচারেই খুবই লিবারেল হওয়ার কথা। অনেকটাই লিবারেল হওয়ার কথা। যেমন যে ক্লাস আমরা এখানে আলোচনা করব সেটার প্রেজেন্টেশন স্লাইড গুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কিছু ক্ষেত্রে যদি দরকার হয় তাহলে অডিও স্লাইড বা ভিডিও স্লাইড, মানে আমরা ক্লাসগুলো রেকর্ডিং যেহেতু রাখছি সেগুলোর স্লাইড গুলো তোমাদেরকে আমরা সরবরাহ করতে পারবো। এরপরে হচ্ছে যে এই স্লাইড গুলোর আলোকে তোমরা নিজেদের মধ্যে একটু পড়াশোনা করবা এবং সেই সাথে এখানে যে যতটুকু যার প্রবলেম হয় সরাসরি মানে আমি যে ইমেইল অ্যাড্রেস থেকে তোমাদেরকে মেইল করেছি, আমাকে যদি আবার তোমরা জানিয়ে দাও যে আমাদের ওই স্লাইড গুলোতে একটু প্রবলেম আছে, নেক্সট ক্লাসে আমরা ওগুলো যেন একটু আবার আলোচনা করি, সেগুলো আমরা আলোচনা করতে পারবো। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের যে লিবারেল আমাদের যে অ্যাটিটিউড গুলো আছে এগুলোকে তোমাদের হচ্ছে অ্যাভেইল করা দরকার এবং এগুলোকে কাজে লাগানো দরকার। তো স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার সাপোজ এরকম ভাবে ক্লাস করতে করতে আমাদের 13 সাইকেল কমপ্লিট হয়ে গেল, হুম। তখন কি আমাদের মানে আবার নতুন করে ক্লাস শুরু হবে না এভাবে শেষ করে দিবে? শোনো, এই ব্যাপারে এখনো একাডেমিক কোনো ডিসিশন হয়নি। আমাদের একাডেমিক কাউন্সিলে এরকম কোনো ডিসিশন হয়নি। এখন শুধু ডিসিশন হয়ে আছে যেহেতু ইউনিভার্সিটি গ্রাউন্ড কাউন্সিল বা ইউজিসি মন্ত্রণালয় গভর্নমেন্ট সবাই চাচ্ছে যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অলস হয়ে বসে আছে তারা ক্লাস নেক, আমরাও চালাচ্ছি যে ঠিক আছে আমরা ক্লাস নিচ্ছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখো যে এখানে তোমাদের ইভ্যালুয়েশন কিভাবে করব বা তোমরা যেগুলো বুঝতে পারছো না সেগুলোর পরে আবার ক্লাস হবে কিনা এগুলোর ব্যাপারে যদিও কংক্রিট ডিসিশন হয়নি, তবে অ্যাটলিস্ট জেনে রাখো যে অন্তত 2 সাইকেল বা 2টা সাইকেল বা 3টা সাইকেল তো পাবাই। তোমাদের এমনিতে 7 সাইকেল পর্যন্ত হয়ে আছে, তাই তো? 7 সাইকেল পর্যন্ত হয়ে আছে। তো এটা ভাবার কোনো দরকার নেই যে এরপরে ক্যাম্পাস খুলেই তোমাদের পরীক্ষা হবে, কারণ তোমাদের সেশনাল এখনো বাকি আছে। প্রত্যেকটা কোর্সেরই সেশনাল আছে, সেশনাল বাকি আছে। এই সেশনাল গুলো কখনো অনলাইনে নেওয়া সম্ভব না। আলটিমেটলি আমাদেরকে সেশনাল গুলো কমপ্লিট করে আসতে হবে। তা সেশনাল গুলো যদি কমপ্লিট করে আসতেই হয়, প্রতিদিনই যদি সেশনাল নেই, থিওরি ক্লাস যদি বন্ধ করেও সেশনাল নেই, তারপর তোমাদের 3 সাইকেল বা 4 সাইকেল লাগতেই পারে বা লাগবেই। তো এই কারণে আমার কাছে মনে হয় যে এটা ভাবার দরকার নেই যে তোমাদের ক্লাস খুলেই তোমাদের পরীক্ষা হবে। আমার বিশ্বাস তোমাদের এই ক্লাসগুলোর মানে যেভাবে আমরা ক্লাসে আলোচনা করি সেভাবে হয়তোবা রিপিটেশন হবে না। কিন্তু তোমাদের প্রবলেম গুলো নিয়ে আমাদের রিপিটেশন ক্লাস অবশ্যই ক্লাসরুমে হবে। এটা আমি বিশ্বাস করি আরকি। তোমাদের প্রবলেম গুলো নিয়ে।
আমরা যখন এখানে একটা আলোচনা করছি, হয়তো বা 100% বুঝতেছো না, কিছু জায়গাতে তোমাদের হচ্ছে গ্যাপ আছে, বা স্লাইড গুলো যখন দেওয়া হচ্ছে এগুলোর সাথে বইয়ের সম্পর্ক দেখে হয়তো বা অনলাইনে মেটেরিয়ালস গুলো দেখে কিছু হয়তো জিনিস বুঝতেছে না, ওই বিষয়গুলো নিয়ে হয়তো বা আমাদের কয়েকটা ক্লাস হতে পারে। ক্লিয়ার তোমার কোশ্চেন? জি স্যার। আচ্ছা, তো আমার কাছে মনে হয় তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, এরকম চিন্তা করার কিছু নেই যে এখানে ক্লাস নিচ্ছি, এই ক্লাসেই তোমাদের এখানেই সবকিছু শেষ, এর মাধ্যমে তোমাদের ইভ্যালুয়েশন হবে, এর মাধ্যমে পরীক্ষা হবে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। উই আর টু মাচ লিবারেল, তোমাদেরকে একাডেমিক লাইনে অন্তর্ভুক্ত রাখাই হচ্ছে এই ক্লাসগুলোর মূল উদ্দেশ্য। কিন্তু স্যার যে কয়েকজনের যে নেট প্রবলেম, ওরা কি করবে? আমরা না হয় কয়েকজন আগাই গেলাম, কিন্তু যাদের নেট প্রবলেম আছে তারা কি করবে? যাদের নেট প্রবলেম আছে তাদের জন্য আমার উত্তরটা হচ্ছে এরকম, আজকে হয়তো বা আমি দেখছি 28 পার্টিসিপেন্ট আছে, নেট প্রবলেমের কারণে হয়তো বা কিছু কিছু জিনিস বুঝতে পারছে না। সরি, আজকে 15 তারিখ, সরি, হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে? আচ্ছা, তোমরা কি আমার কথা ফ্রিকোয়েন্টলি শুনতে পাচ্ছো, নাকি আমি কোথাও প্রবলেমে পড়ে আসছি? স্যার শোনা যাচ্ছে আপনার কথা স্যার ফ্রিকোয়েন্টলি। গুড। তাহলে এই 28 পার্টিসিপেন্টের মধ্যে ধরে নিলাম 5 জন বা 7 জন আমার লেকচার ভালোভাবে বুঝতে পারেনি, তাদেরকে তো আমি স্লাইড দিয়ে দিচ্ছি, স্লাইড দেখার পরও যদি ভালোভাবে বুঝতে না পারে, এরপরে যে 10 জন বা 12 জন বা 20 জন বুঝেছে, তোমাদের ফ্রেন্ডদের সাথে আগে ডিসকাস করে নিবা। তোমাদের ফ্রেন্ডদের মধ্যে ডিসকাস করতেও যদি কোনো প্রবলেম হয়, দেন আমি আছি, আমাকে নতুন করে আবার ইমেল করো যে এই স্লাইড গুলোর ব্যাপারে আবার ক্লাস নেন। যদি নিতে পারলাম নিলাম, না হলে যখন বন্ধ খুলবে, যখন আমাদের ক্লাসরুম সিটিং হবে, তখন আমরা ওই ক্লাসগুলো নিয়ে আবার আলোচনা করতে পারবো। স্যার আপনি কি ভিডিও সরি, স্যার আপনি কি ভিডিও রেকর্ড করছেন? আমি যখন ক্লাস শুরু করব তখন রেকর্ড করব, এখন আমি রেকর্ড শুরু করিনি। তাহলে আমরা ক্লাসে যেতে পারি, তাই তো? স্যার আচ্ছা, তোমাদের ক্লাসের বহির্ভূত আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমাদের ফিডব্যাক আমি খুব ফ্রিকোয়েন্টলি পাচ্ছি না, খুব মনে হয় মাঝে মাঝে একটু শুনতে কম পাচ্ছি, এরকম বিষয়টা তোমাদের কাছে হচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, মাঝে মধ্যে কথা শোনা যায় না, বাফারিং হচ্ছে, কথা শোনা যায় ভালোভাবে শোনা যায় না স্যার। Then it is a big problem. I have nothing to solve it. আমি এখানে যে ইন্টারনেট ব্যবহার করছি, তোমাদের মতো আমিও মোবাইল ইন্টারনেট ব্যবহার করছি। যদিও আমার এখানে 4G দেখাচ্ছে, 4G স্পিড পাওয়া যাচ্ছে। আমি জানি না এটা কতটুকু হেল্প করবে। যাই হোক, আমরা একটু মানে শুরু করতে যাচ্ছি। এখন দেখা যাক, আমি খুব স্লোলি আগাবো, হ্যাঁ? যখনই কোনো প্রবলেম হবে আমাকে মানে জানিয়ে দিবা আরকি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, স্ক্রিন তোমাদের ওখানে দেখা যাচ্ছে কিনা? স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যায়।
I'm facing a problem. Please just give me time. Okay. Okay, right now we have started the new chapter, that is colloids. I'm not sure, have you ever been heard the name of the things colloids? I think no. You did not hear the name of নামটা শুনেছিলাম, ভেরি গুড। আচ্ছা, আমরা যেহেতু সলিউশন পরে আসছি, সলিউশন আমরা যদি একটু রিকল করি, সলিউশনের ক্ষেত্রে আমরা কিছু কথা বলেছিলাম যে সলিউশন একটা হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচার। এরপরে সেখানে হচ্ছে সলিউশনের কম্পোজিশন গুলো আমরা কনসেন্ট্রেশন চেঞ্জ, হ্রাস বা বৃদ্ধি করতে পারি, এবং বলেছিলাম যে সলিউশন গুলো যে কম্পোনেন্ট গুলো আছে, কম্পোনেন্ট গুলো হচ্ছে সেপারেবল, এই ধরনের কিছু প্রপার্টি বলেছিলাম সলিউশনের ক্ষেত্রে। তো কলয়েড ইজ অলসো ইটসেলফ অ্যাজ এ সলিউশন। এখন অনেক ধরনের সলিউশন আছে, কিছু ট্রু সলিউশন আছে, কলয়েডাল সলিউশন আছে, কোয়ার্টজ সলিউশন আছে। এই সলিউশন গুলোকে যদি আমরা ডিস্টিংগুইশ করতে চাই, হাউ ক্যান উই ডিস্টিংগুইশ দ্য সলিউশন? সাপোজ এখানে তিনটা সলিউশন আছে। The one is the sodium chloride solution. In another container, that is the starch solution. Starch solution দেখেছো? Starch solution আমি জানি না তোমরা প্র্যাকটিক্যালি আয়োডোমেট্রি প্র্যাকটিক্যাল করেছো কিনা। ফিডব্যাক প্লিজ। স্যার বইয়ে আয়োডোমেট্রি প্র্যাকটিক্যাল করো নাই, তো সেখানে সাধারণত স্টার্চ ব্যবহার করা হয়। স্টার্চ তোমরা দেখে থাকবা যে স্টার্চ হচ্ছে আমার যে ভাতের যে মার বলি আর কি, সেটাও এক ধরনের স্টার্চ। হ্যাঁ, তো আমরা এই তিনটা সলিউশনের কথা যদি চিন্তা করি, যে সোডিয়াম ক্লোরাইড সলিউশন, স্টার্চ সলিউশন, আর একটা বিকারে আছে হচ্ছে স্যান্ড ইন ওয়াটার, অর্থাৎ ওয়াটার এবং স্যান্ড একত্রে স্টাইরিং করে একটা সলিউশন তৈরি করা হয়েছে। এই তিনটা সলিউশনের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা যদি এখন একটা ফিল্টার পেপার নেই, ফিল্টার পেপার নিয়ে এই তিনটা সলিউশন একটা পর একটা যদি মনে করো, ফার্স্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সলিউশন যদি একটা ফিল্টার পেপারে আমরা ঢেলে দেই, তাহলে কি হবে? যে ফিল্টার পেপারের ভিতর দিয়ে সম্পূর্ণ সোডিয়াম ক্লোরাইড সলিউশনটা পাস হয়ে যাবে। ফিল্টার পেপার, দ্যাট মিন্স সিলাফেন পেপার বা এই যে কোনো ফিল্টার পেপারের ভিতর দিয়ে যদি আমরা এই সলিউশনটা পাস করতে চাই, তাহলে দেখা যায় যে সোডিয়াম ক্লোরাইড সলিউশন সম্পূর্ণরূপে পাস করছে। স্টার্চ সলিউশনকে আমরা যদি এই একই রকম ফিল্টার পেপারে দেই, তাহলে দেখা যাচ্ছে যে এই ফিল্টার পেপারের ভিতর দিয়ে স্টার্চ সলিউশন পাস করছে না। স্যান্ড সলিউশনকে যদি আমরা দেই, তাহলে দেখা যাবে যে শুধুমাত্র ওয়াটারটা পাস করছে, কিন্তু স্যান্ড হচ্ছে আমাদের প্রিসিপিটেট আকারে ফিল্টারের উপরে জমা হয়েছে। কিন্তু স্টার্চের সলিউশনটা এটা টোটালি আমাদের ফিল্টার পেপার দিয়ে পাস করছে না। ওয়াই দিস ইজ হ্যাপেনিং? অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড সলিউশন ক্যান ইজিলি পাস থ্রু দ্য ফিল্টার পেপার, starch solution cannot pass through the filter paper or silicone paper, whereas the quartz solution, that means called the sand in water, if we use this solution in the filter paper, only water is passing, whereas the sand is getting deposited. The reason behind it, in the sodium chloride, the particle size of the sodium ion and chloride ion, this is less than 10 to the power minus 7 centimeter. That means it is around less than 10 degree angstrom. 10 to the power minus 7 centimeter, that means the 10 degree angstrom. That means the particle size is very small. That means here the sodium ion and chloride ion in the ionic form, that is why the particle size is very small. That is why it can easily pass through the filter paper. Whereas in the starch, the particle size is little bit bigger, and here the particle size is more than 10 to the power minus 7. That is why this solution cannot pass through the filter paper. And in case of the
sand in here the particle size is more greater than 10 to the power minus 5 centimeter. So if we distinguish the solution in terms of the particle size, we can distinguish in the 3 classification. স্যার কথা বেঁধে যায়। I have nothing to do for this one. কথা বেঁধে গেলে আমার আসলে করার কিছুই নেই এখন। এটা কথা কি সবার কাছে বেঁধে যাচ্ছে নাকি কিছু কিছু স্টুডেন্টের কাছে? শোনা যাচ্ছে না। The other student, মানে বেঁধে কথা যাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে এরকম দুই একজন? স্যার বেঁধে বেঁধে আসতেছে। শোনা আসছে, ক্লিয়ার আসছে না স্যার। আচ্ছা, কথা ক্লিয়ার আসছে এরকম দুই একজন কি এক ফিডব্যাক দিবে যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। স্যার মনে হয় সবারই প্রবলেম হচ্ছে। বেঁধে বেঁধে আসতেছে স্যার। ওকে, আই এম সরি ফর দ্যাট। যদি এটাই হয় তাহলে তো আমার ক্লাস কন্টিনিউ করাও ডিফিকাল্ট হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমাকে শুনতেছি নাকি? ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করতে হবে, দেন আই হ্যাভ টু মুভ টু দ্য ডিপার্টমেন্ট। এখন আমি বাসা থেকে ক্লাস নিচ্ছি তোমাদের, আর এটা যদি প্রবলেম হয় যে না কথা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে ডিপার্টমেন্টে যেতে হবে এবং আমাকে ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করতে হবে। এখন জাস্ট প্লিজ কাইন্ডলি সাজেস্ট মি হোয়াট ক্যান আই ডু, শুড আই স্টপ Yes, sir. হিয়ার অর আই Better. শুড মুভ টু দ্য ডিপার্টমেন্ট? স্যার আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, যারা শুনতে পারতেছেন না তাদেরই নেটের প্রবলেম স্যার। আমি এই কথাটা জানতে আপনার কথা- চাচ্ছিলাম। আপনার কথা ক্লিয়ার আসতেছে স্যার, যারা আর কি কথা বলতেছে তাদের কথা আর কি ভেঙে ভেঙে আসছে। হ্যাঁ, এই যে তোমাদের কথা, যারা এখনই এই লেটেস্ট দুইজন যে কথা বললো তোমাদের কথাও আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। হোয়াট ডাজ ইট মিন? ইট আমি মিনস আমার শুনতে ইন্টারনেটের পাচ্ছি। স্পিড ভালো, আমার ইন্টারনেটের স্পিড ভালো। এখন আমি যদি তোমার ব্রডব্যান্ড এর চাইতে ভালো স্পিডের ইন্টারনেটেও যাই, তাহলেও যাদের প্রবলেম হচ্ছে আমার মনে হয় তাদের প্রবলেম হবে। আচ্ছা, যাদের প্রবলেম হচ্ছে তাদের কাছ থেকে আমার আরেকটা ফিডব্যাক নেওয়া দরকার যে অন্য টিচারদের ক্ষেত্রে যখন তোমরা ক্লাস করছো সেক্ষেত্রেও কি একই সমস্যা, নাকি শুধু আমার ক্লাসে তোমাদের কথা শোনা যাচ্ছে না? না স্যার, অনেকগুলি ক্লাস বাতিল হয়েছে এভাবে, ক্লাস নিতে স্যার পারে না। সবগুলো ক্লাসে প্রবলেম হয়। ফিজিক্স ক্লাস হয় নাই, তারপরে কেমিক্যাল ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং ক্লাস হয় না একটা, তারপর ইকোনমিক্স ক্লাসও আধা ঘন্টা হইয়া হয় নাই, সমস্যা এই জন্য। আচ্ছা, আমি বাঁধনের সাথে কথা বলছি। বাঁধন, যে স্যার আমি বললাম আচ্ছা, আমার কথা কি তুমি ক্লিয়ার শুনতে পাচ্ছ? স্যার, মাঝে মাঝে স্যার বাইরে আসছে স্যার, মাঝে মাঝে ক্লিয়ার শোনা যায়, মাঝে মাঝে বেঁধে বেঁধে আচ্ছা, আসে। তুমি স্যার কোন- আমার নেট কানেকশন করতে পারিনি। আমি বাঁধনের সাথে কথা বলছি, আগে বাঁধনের সাথে কথা শেষ করি। বাঁধন, কোন ইন্টারনেট ইউজ করছো তুমি? ব্রডব্যান্ড ইউজ করছো জি, নাকি স্যার। মোবাইল ইন্টারনেট? বাঁধন, মোবাইল নেট স্যার। মোবাইল নেট ইউজ করছো। তোমার কি 4G পায়? 4G সিগন্যাল পাচ্ছ তুমি? জি স্যার, 4G পাই, তো মাঝে মাঝে বাইরে আসে। আমার কথা হচ্ছে যে আমি যদি এখান থেকে ডিপার্টমেন্টে মুভ করি, ডিপার্টমেন্টে হচ্ছে আমার ব্রডব্যান্ড ইন্টারনেট, তাহলে কি তোমাদের এই প্রবলেম সলভ হবে কিনা? না স্যার, সে সব না স্যার। স্যার আপনারটা স্যার ক্লিয়ার আসতেছে, আপনার স্যার, মুভ করা লাগবে না। মনে করেন যে স্যার, যারা আর কি কথা বলতেছে তাদের আর কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো তাহলে তো তোমাদের প্রবলেম তো ভাই আমি সলভ করতে পারবো না। আমার সমস্যা তো ওই জায়গায় যে যদি এটা আমার প্রবলেমের কারণে হতো, আমি হয়তো বা কষ্ট করে হলেও ডিপার্টমেন্টে মুভ করতাম, যদিও আমি একটু দূরে থাকি, তারপর আমি ডিপার্টমেন্টে মুভ করে গিয়ে ক্লাস কন্টিনিউ করতাম। হ্যাঁ, কিন্তু এটা যদি তোমাদের প্রবলেম হয় সেটা তো সলভ করার সম্ভাবনা আমার কোনোভাবেই নেই আর কি। তো আমি কি এভাবে কন্টিনিউ করতে চাই, করব? আচ্ছা, আমি কতজনের কাছ থেকে ক্লিয়ার কথা শুনতে পাচ্ছি? হ্যাঁ, একটু তোমরা যদি ইয়েস একটু মেসেজ পাঠাও আর কি, যারা ক্লিয়ার শুনতে পাচ্ছ আমার কথা, কোনো ধরনের প্রবলেম ছাড়াই, কোনো ধরনের ইন্টারাপশন ছাড়াই। এরকম যে কয়েকজন শুনতে পাচ্ছ, প্লিজ মেসেজ or জাস্ট রাইট ইয়েস। আর যারা মেজর ইন্টারাপশন পাচ্ছ, কিছুক্ষণ পাচ্ছ কথা শুনতে, আবার কিছুক্ষণ পাচ্ছ না বা খুব স্লো গতিতে যাচ্ছে, তারা নো লেখো।
1 2 3 যারা কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তারা ইয়েস লেখো, যারা আনইন্টারাপ্টেড করার কথা মানে ইন্টারাপশন হচ্ছে যাদের, তারা একটু নো লেখো দেখি। One, two, three, four, 5. 6, 7. আচ্ছা, সবাই মেসেজ দিয়েছো? 8. যারা কথা ভালো করে শুনতে পাচ্ছ তারা ইয়েস লেখো, আর যারা শুনতে পাচ্ছ না তারা নো লেখো। আচ্ছা, নাও কাম টু দ্য পয়েন্ট। আমি ভিডিও অন করলাম। এখন তোমরা সাজেস্ট করো, শুড আই কন্টিনিউ অর নট? তোমরা কি ক্লাস করবা কি করবা না এই অবস্থায়? আমি তো মেকানিক্যালের ক্লাস নিলাম, ওদের তো এত বড় সমস্যা হয়নি, ওদের কিছু কিছু স্টুডেন্টের একটু সমস্যা হচ্ছিল, কিন্তু অধিকাংশরাই খুব ভালো শুনতে পেয়েছিল। স্যার আমরা গ্রামে থাকি তো সেখানে স্যার বেশি সমস্যা হচ্ছে। মাহমুদুল হাসান, মাহমুদ হাসান কোথায় থাকো? স্যার হচ্ছে নাটোরের সোনাবাতিল গ্রামে। আচ্ছা, তোমার ওখানে নেটওয়ার্ক স্পিড কি 4G পাওয়া যায় নাকি 3G? মাঝে মাঝে 4G আসে, কিন্তু আবার মাঝে মাঝে 3G ও আসে। ও 3G, তোমার কথা তো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ স্পষ্ট? স্যার মাঝে মাঝে বাফারিং করতেছে, মাঝে মধ্যে একটু সমস্যা করবে, হ্যাঁ মাঝে শোনা মধ্যে যাচ্ছে, একটু কিন্তু সমস্যা যখন করবে। পড়াচ্ছিলেন তখন একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, এনিওয়ান এলস? ইস্তিয়াক আহমেদ, ইস্তিয়াক আহমেদ, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। কমপ্লিটলি? জি স্যার, এখন শোনা যাচ্ছে, কিন্তু আগে কিছুক্ষণ আগে একবারে বেঁধে বেঁধে শোনাই যাচ্ছিল না। এবার পুরো হ্যাঁ, তুমি কথা বলো, ইস্তিয়াক আহমেদ কথা বলো। যে পরে এখন শুনতে পাচ্ছি, কিছুক্ষণ আগে শুনতে পাচ্ছিলাম না। ফাহিম আহমেদ, জি স্যার। শুনতে পাচ্ছো? স্যার বাফারিং হচ্ছে স্যার, মাঝে মধ্যে কথা আটকে যাচ্ছে এবং ভিডিও আটকে যাচ্ছে। কোন ভিডিও আটকায় যাচ্ছে? আমি যেগুলো স্লাইড দেখাচ্ছিলাম সেগুলো? না না, আপনার ফেস যখন অন ছিল তখন। আচ্ছা, আমি তো ভিডিও অফ করে দিয়ে স্লাইড শেয়ার দেবো আর কি, তাহলে কিছুটা হলো ইয়া কমবে। এখন তুমি শুনতে পাচ্ছ তো? জি স্যার। নুসরাত জাহান, স্যার আমার ক্লাস প্রথম দিকে যখন কথা বলছিলেন তখন সবই শুনতে পাচ্ছিলাম, হুট করেই হচ্ছে নেট কানেকশন অফ হয়ে গেছিল একদম, অনেকক্ষণ পরে কানেকশন হলো স্যার। আচ্ছা এরকম কিছু আমাদের প্রবলেম হবে, আমাদের একটা নতুন সিস্টেমে আমরা যাচ্ছি, তো এগুলো আমাদের কিছু প্রবলেম হবে, কিছু মেনে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তো ডোন্ট ওরি। তাহলে আমি একটু কন্টিনিউ করি নাকি? আচ্ছা, তাহলে আমরা বললাম যে আমরা যে তিনটা সলিউশনকে আমরা যদি ডিস্টিংগুইশ করি ইন টার্মস অফ পার্টিকেল সাইজ, আমরা হচ্ছে একটা যেটার পার্টিকেল সাইজ less than 10 to the power minus 7 centimeter, this solution is called the real solution or true solution. এর চেয়ে যেটা পার্টিকেল সাইজ বড়, দ্যাট মিন্স যেটার পার্টিকেল সাইজের সাইজ হচ্ছে in between 10 to the power minus 7 centimeter to 10 to the power minus 5 centimeter, এটাকে আমরা বলছি কলয়েডাল সলিউশন। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যদি কোনো পার্টিকেল সাইজের কোনো সলিউশন থাকে সেটাকে আমরা বলছি কলয়েডাল সলিউশন। এর বাইরে যে সলিউশন গুলো থাকবে যাদের পার্টিকেল সাইজ হচ্ছে গ্রেটার দেন 10 to the minus 5 সেন্টিমিটার, ইট ইজ কল্ড সাসপেনশন। তো এটা হলো সিম্পলি আমাদের কথা। এখন আমরা যে তাহলে হোয়াট আর কলয়েডস, কলয়েডস এর ডেফিনিশনটা তাহলে কেমন হবে?
colloids এর definition more or less similar to the definitions of the solution, যেমন হচ্ছে যে সলিউশনের ক্ষেত্রে যেমন আমরা বলেছিলাম, এই ক্ষেত্রে আমরা এরকম বলেছি a physically separable homogeneous mixture of two or more substance whose composition can be changed within certain limit and whose particle size is greater than 10 to the power minus 7 centimeter but less than 10 to the power minus 4 centimeter. That means 10 degree angstrom to 10 to the power 4 degree angstrom. That is called the colloidal solution or colloid, or simply called, it's also another name, that is the sol. আমাদের সলিউশনের ক্ষেত্রে যেমন আমাদের থাকে সলিউট এন্ড সলভেন্ট। সলিউশন সমান সমান যেমন আমরা লিখছিলাম সলিউট এবং সলভেন্ট, সেরকম একটা কলোইডাল সলিউশনের মধ্যে থাকবে একটা ডিসপার্সড ফেজ আর একটা থাকবে ডিসপারশন মিডিয়াম। অর্থাৎ ওখানে যেটা সলিউট কলোইডাল সলিউশনে সেটাই হচ্ছে ডিসপার্সড ফেজ, আর ট্রু সলিউশনের ক্ষেত্রে যেটা সলভেন্ট কলোইডাল সলিউশনের ক্ষেত্রে সেটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। অর্থাৎ এটাকে যদি আমরা একটা কলোইডাল সলিউশন বলি, এখানে দিস ইজ দ্য কলোইডাল সলিউশন অফ কপার, then copper is the dispersed phase and water, this is the colloidal solution of copper in water, so water is the dispersion medium, copper is the dispersed phase. By definition, the substance distributed as colloidal particle, that is the dispersed phase, and the second continuous phase in which colloidal particles are dispersed, that is called the dispersion medium. So this is the simple idea of a colloidal solution or colloids. I think you are clear about it. Am I right? Are you clear? স্যার লাস্ট পয়েন্ট আরেকবার বোঝান। আচ্ছা, লাস্ট পয়েন্ট বলতে এখানে বলেছিলাম আমরা যে সলিউশনের ক্ষেত্রে যেমন একটা সলিউশন ইজ কম্পোজড অফ সলিউট এন্ড সলভেন্ট, colloidal solution also composed of dispersed phase and dispersion medium. Dispersed phase টা কি? The substance distributed at colloidal particle, that is the dispersed phase, আর dispersion medium টা হচ্ছে the another phase যেখানে in which colloidal particles are distributed, that is the dispersion medium. That means the solvent যেটা সেটাকে আমরা বলছি dispersion medium, আর solute-টাকে আমরা বলছি dispersed phase. Now we would like to familiar with some colloidal systems. কলোইডাল অর্থাৎ কলোইডাল সলিউশনের যে এক্সাম্পল গুলো আছে বা কলোইডাল সিস্টেমের যে এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল গুলোর সাথে আমরা যদি একটু ফ্যামিলিয়ার হই তাহলে আমরা আরো একটু আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ভালো হবে। তাহলে আমাদের কলোইডাল সলিউশনে আছে ডিসপারশন মিডিয়াম, ডিসপার্সড ফেজ। তাহলে এই ডিসপার্সড ফেজ কি আর ডিসপারশন মিডিয়াম কি, এর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কলোইডাল সলিউশনের নামকরণ করা হয়েছে। যেমন যদি ডিসপার্সড ফেজ সলিড হয়, the solid dispersed in solid, অর্থাৎ সলিউটটা হচ্ছে সলিড আর সলভেন্টটা হচ্ছে সলিড, এরকম যদি আমরা বলি আছি, দ্যাট মিন্স সলিড dispersed in the solid, that is the solid sol. যেমন এক্সাম্পলটা হচ্ছে রুবি গ্লাস। রুবি গ্লাস তোমরা অনেকে দেখেছো, গোল্ড dispersed in glass। আরেকটা হচ্ছে যে ডিসপার্সড ফেজ হচ্ছে লিকুইড, দিস লিকুইড dispersed in the solid, এটার এক্সাম্পল যেমন হচ্ছে সলিড ইমালশন বা জেল, অর্থাৎ সলিডের মধ্যে লিকুইড ডিসপার্সড হয়ে থাকে, যেমন হচ্ছে চিজ, বাটার, ঘি, পার্ল এটসেট্রা। Another one is gas dispersed in solid, যেমন হচ্ছে সলিড ফোম। সলিড ফোম দেখেছো, যেমন হচ্ছে ফোম রাবার। ফোম রাবার আছে পিউমিস, পিউমিস অর্থাৎ যে ঝামা পাথর গুলো আছে না, ইটের কালো ঝামা পাথর, এই ধরনের কিছু জিনিস, অর্থাৎ সলিডের ভিতরে গ্যাস ডিসপার্সড হয়ে থাকে, যার পরে যেমন যে ফোম ইউজ করি সেই ফোম গুলো, এগুলো দিজ আর দ্য এক্সাম্পলস অফ দ্য গ্যাস ডিসপার্সড ইন সলিড। সলিড ডিসপার্সড ইন লিকুইড, সলিড ডিসপার্সড ইন লিকুইড এটা কমন নেম হচ্ছে সল। সলিড ডিসপার্সড ইন যেমন হচ্ছে পেইন্ট, সেল ফ্লুইডস, ইঙ্ক। এরপরে আছে লিকুইড ডিসপার্সড ইন লিকুইড, এটার কমন নেম হচ্ছে ইমালশন। ইমালশন যেমন হচ্ছে মিল্ক, অয়েল ইন ওয়াটার।
গ্যাস ডিসপার্সড ইন লিকুইড, এর এক্সাম্পল হচ্ছে ফোম, সোডা সার্স, তারপর হচ্ছে হুইপড ক্রিম, শেভিং ক্রিম ইত্যাদি আছে এখানে। এরপর আরেকটা হচ্ছে যেখানে ডিসপারশন মিডিয়াম গ্যাস, দ্যাট মিনস সলিড ডিসপার্সড ইন গ্যাস, এটাকে আমরা বলছি অ্যারোসল, কমন নেম ফর এক্সাম্পল স্মোক। আরেকটা হচ্ছে লিকুইড ডিসপার্সড ইন গ্যাস, এটার কমন নেম অ্যারোসল, ফর এক্সাম্পল ফগ, মিস্ট। সো দিজ আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কলয়েডস। দ্যাট মিনস এটাকে আমরা ক্লাসিফিকেশন বলবো না, যে আমরা মানে বিভিন্ন ধরনের কলয়েডাল সিস্টেম গুলো যেগুলো আমাদের এক্সিস্ট করে আমাদের সারাউন্ডিংসে, তারই এগুলো আমরা এক্সাম্পল দিলাম, যে যেখানে বিভিন্ন ধরনের ডিসপারশন মিডিয়াম, বিভিন্ন ধরনের ডিসপার্সড ফেজ থাকে। তো এই এতগুলো এক্সাম্পলের মধ্যে উই উইল মেইনলি ডিসকাস অর উইল কনফাইন্ড আওয়ার ডিসকাশন উইদিন দিস টাইপ অফ কলয়েডস, যেটাকে আমরা সল বলছি আর কি। দ্যাট মিনস সলিড ডিসপার্সড ইন লিকুইড। এটা নিয়েই মূলত আমাদের আলোচনা, পরবর্তী আলোচনাগুলো চলতে থাকবে। বাকি যেগুলো আছে যেমন সলিড সল বা সলিড ইমালশন বা সলিড ফোম, ফোম বা অ্যারোসল, এগুলো নিয়ে আমাদের খুব বেশি কথাবার্তা বলার এখানে কোনো সুযোগ নেই। আমরা শুধুমাত্র আলোচনা করব সলিড ডিসপার্সড ইন লিকুইড, যেটার কমন নেম হচ্ছে সল। ক্লিয়ার? I would like to skip the slide. Please feedback me. Are you clear? পূর্ব আর একটু বলে দেন স্যার, মানে পড়াবেন বললেন। হ্যাঁ, আমরা আলোচনা করব হচ্ছে, তোমরা স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছ কিনা, আমার কার্সর দেখতে পাচ্ছ? এই সলটা নিয়েই আমরা আলোচনা করব মূলত, অর্থাৎ সলিড ডিসপার্সড ইন লিকুইড। আমাদের সলুটটা থাকবে হলো সলিড, সলভেন্টটা থাকবে হচ্ছে লিকুইড। এই প্রকৃতির যে সমস্ত কলয়েড আছে তা সেটা কিভাবে তৈরি করা হয়, কিভাবে বিশুদ্ধ করা হয়, কিভাবে ওর প্রপার্টি কি রকম হয়, ওই ধরনের কলয়েড গুলো কোথায় কাজে লাগে, এই ধরনের নানাবিধ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের আলোচনা, অল দ্য ডিসকাশনস উইল বি কনফাইন্ড উইদিন দ্য সল, দ্যাট মিনস সলিড ডিসপার্সড ইন লিকুইড। ওকে? আমি কি নেক্সট স্লাইডে যাব? তোমাদের কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, নাও উই উড লাইক টু ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ কলয়েডস। এখানে যদিও আমরা কলয়েডের ক্লাসিফিকেশন আলোচনা করছি, মূলত আলোচনা করব হলো আমরা সলের ক্লাসিফিকেশন। হ্যাঁ, based on the interaction between the dispersed phase and dispersion medium, salts are classified into two groups. যেহেতু ডিসপার্সড ফেজ এবং ডিসপারশন মিডিয়ামের মধ্যে যে ওদের যদি কোনো ইন্টারাকশন থাকে বা থাকে না, এর উপর ভিত্তি করেই মূলত আমাদের দুটো ভাগে ভাগ করা হচ্ছে। the one is the lyophilic salts. Lyophilic salts, that means in these types of salts, dispersed phase has a little bit attraction towards the dispersion medium. That means dispersed phase and dispersion medium has a little bit attraction. For example, dispersion of starch, that means starches যে সলের কথা আমরা বলছি, starch in water, gum in water, protein in water, these are the examples of the lyophilic salts. Shellac in ethanol, these are the examples of the lyophilic salts, because in these salts there is the interaction between the dispersed phase and the dispersion medium. The another group is the lyophobic salts. Lyophobic salts totally reverse, that means in these types of salts there is no interaction between the dispersed phase and the dispersion medium or solvent. The example is the gold salt, that means gold in water, sulfur in water, arsenic in water, arsenic sulfide in water. In these types of salt there is no interaction between gold and water, sulfur and water, and arsenic and water. So why in the lyophilic salts there is the interaction between the dispersed phase and dispersion medium, but in case of lyophobic salts there is no interaction between the dispersed phase and dispersion medium? The reason is in the lyophilic salt, hydrogen bond is formed between the dispersed phase and dispersion medium. For example,
protein in water, in case of protein in water, there is the hydrogen bond is formed between the NH2 group of protein and water. In the protein, you know, there is the amino group of the protein. There is this amino group of protein, it forms hydrogen bond with water. Similarly, in stars, there is the hydroxyl group in the stars. This hydroxyl group's bond forms hydrogen bond with the water. That's why these are the lyophilic salts, and these have the definite affinity towards the dispersion medium. But in case of lyophobic salts, there is no force of attraction between the dispersed phase and dispersion medium, because there is no bond formation is occurring here. Are you clear with the lyophilic salts and lyophobic salts? আরেকবার একটু We will have Please repeat. we will have more discussions on the lyophilic salts and lyophobic salts in the next slide. স্যার আরেকবার বোঝান। আচ্ছা, আমরা কম্পারিজন যখন আলোচনা করব তাহলে আমরা আরো বুঝতে পারবো। আমরা যদি কম্পারিজন আলোচনা করি যে হোয়াট ইজ দ্য কম্পারিজন বিটুইন লায়োফিলিক সল এন্ড লায়োফোবিক সল। আমরা লায়োফিলিকের ক্ষেত্রে কি বললাম যে লায়োফিলিক সল সেটাকে বলা হয় যেখানে ডিসপার্সড ফেজ এবং ডিসপারশন মিডিয়ামের মধ্যে অ্যাট্রাকশন থাকে। এই অ্যাট্রাকশন কিভাবে হতে পারে? বিভিন্ন ধরনের বন্ড ফর্মেশন হতে পারে। ফর এক্সাম্পল, হাইড্রোজেন বন্ড ফর্মেশন হতে পারে, অর্থাৎ ডিসপার্সড ফেজ এবং ডিসপারশন মিডিয়ামের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম করবে। কিন্তু লায়োফোবিক সল, লায়োফিলিক that means it has the attraction towards the solvent. Phobic means it has the heating property towards the solvent. এই লায়োফোবিক সলের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের যে ডিসপার্সড ফেজ এবং ডিসপারশন মিডিয়ামের মধ্যে কোনো ধরনের বন্ড ফর্মেশন হয় না, যে কারণে কোনো ধরনের এই প্রবলেম হচ্ছে মেবি আপনার শোনা যাচ্ছে না কথা। সলের মধ্যে কম্পারিজন যদি আলোচনা করতে চাই তাহলে ফার্স্ট হচ্ছে যে লায়োফিলিক সল ক্যান বি প্রিপারড ভেরি ইজিলি। আই এম সরি, কথা শোনা যাচ্ছে না স্যার, একটু নেট প্রবলেম হচ্ছে মেবি আপনার। হ্যাঁ, আমি এটা সিগন্যাল পেলাম যে there is the interrupted connections in my network. এখন শোনা যাচ্ছে? Yes sir. আচ্ছা, তাহলে লায়োফিলিক সল it can be prepared very easily and directly, just we can mix the dispersed phase with dispersion medium, it will prepare the lyophilic salt. Whereas the preparation of the lyophobic salt is little bit different and little bit difficult. It requires some special preparation technique. We will discuss the preparation technique in the later slide. Another comparison is the lyophilic salts are quite stable. স্যার বলো। স্যার আমাদের তো ইংলিশ অত ভালো না, আপনি একটু বাংলায় বোঝালে বেশি ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে ইংলিশে লেখাগুলো আছে, আমি বাংলায় বলছি আর কি। হ্যাঁ, তাহলে প্রথম কথাটা হচ্ছে যে লায়োফিলিক সল্ট সহজেই তৈরি করা যায়, কিন্তু লায়োফোবিক সল্ট তৈরি করতে আমাদের বিশেষ কিছু স্পেশাল প্রিপারেশন মেথডের দরকার হয়। এই কারণে এর প্রিপারেশনটা দ্বিতীয় ফেজে আমরা বললাম লায়োফিলিক হচ্ছে স্টেবল। মেবি প্রবলেম হচ্ছে, আমি তো শুনতে পাচ্ছি তোমাদের কথা। আপনার কথা আর কি বেশি বাফারিং হচ্ছে স্যার, আপনার কথাই বাফারিং হচ্ছে এবার। What can I do? এখন কি বাফারিং বন্ধ হয়েছে? আচ্ছা, তোমরা কি আমার ভিডিও দেখতে পাচ্ছ? আমি কি ভিডিও অফ করে দিয়েছিলাম? স্যার আপনার কথা বাফারিং করতেছে। স্যার এবার আপনার কথা বাফারিং করতেছে স্যার, আপনার কথা বাফারিং হচ্ছে। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। এখানে তো নেটের স্পিড বাড়ানোর কোনো স্কোপ নাই। আই হ্যাভ টু ওয়েট যখন বাফারিং শেষ হবে, নাকি বলো? স্যার আপনি এইমাত্র আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের ক্লাস নিতে আমি ঘেমে যাচ্ছি আর কি। আচ্ছা, তোমরা কি আমার ভিডিও দেখতে পাচ্ছ? না স্যার।
না নো স্যার। স্যার। আমি ভিডিও অফ করে দিয়ে রাখছি যেন কিছুটা হলেও নেটের স্পিড কম থাকলেও যেন বাফারিংটা কম হয় বা শোনা যায়, এই জন্য আর কি অফ করে রাখছি। তাই এখন কি ফ্রিকোয়েন্ট কথা শুনতে পাচ্ছো? এখন শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। তুহিন হোসেন এখন শুনতে পাচ্ছো? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে আমি বলি নাই, সেটা হচ্ছে যে তোমাদের তো বাই নেমে আমি চিনি না, বাই রোলে আমাকে জানা উচিত। এ কারণে তোমাদের নামের পাশে তোমাদের জন্য একটা রোলটাও থাকে আর কি। হ্যাঁ, তাহলে অন্তত আমার কাছে যে রেকর্ডটা থাকলো যে কে কে ক্লাস করছে। হ্যাঁ, যদিও আমি এটাতে পার্সেন্টেজ দেব এইরকম চিন্তাধারা নেই, কিন্তু ইন কেস যদি ডিপার্টমেন্ট জিজ্ঞাসা করে যে আপনার ক্লাসে কারা কারা উপস্থিত ছিল বা ছিল না, তাদেরকে বলতে পারি যে আমার এই রোল ক্লাসে উপস্থিত ছিল। এ কারণে আমি তোমাদেরকে বলছি তোমাদের নামের পাশে তোমরা রোলটাও লিখিও আর কি, অথবা যাদের নামের পাশে রোল নেই তারা অন্তত ওই মেসেজে তাদের রোলটাগুলো লিখে দিও, রোলগুলো করে লিখে দিও। 30 জনই আছে ক্লাসে। জি স্যার, এখন 30 জনই 30 তো জনই আছে। প্রেজেন্ট স্যার। জি স্যার। ও ভেরি গুড, গুড। তাহলে 30 জনই উপস্থিত, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি বললাম যে লাইফিলিক সল এরা হচ্ছে স্টেবল এবং সহজে এদেরকে প্রিসিপিটেশন বা কোগুলেশন ফর্ম করানো যায় না, কিন্তু লায়োফোবিক সলগুলো দে আর নট কোয়াইট স্টেবল। যদি এই লায়োফোবিক সলের মধ্যে একটুখানি আমরা যদি ইলেকট্রোলাইট ঢেলে দেই বা ইলেকট্রোলাইট যোগ করি, তাহলে এগুলোর প্রিসিপিটেশন ফর্ম করে। লায়োফিলিক সলস আর রিভার্সিবল ইন নেচার, অর্থাৎ এগুলোকে কোনোভাবে যদি আমরা প্রিসিপিটেশন নিয়ে আসি তাহলে আবার ওই প্রিসিপিটেটটাকে রিমিক্সিং করলে আবার পুনরায় লায়োফিলিক সল তৈরি হবে। কিন্তু লায়োফোবিক সল হচ্ছে ইরিভার্সিবল ইন নেচার, যদি একবার প্রিসিপিটেশন পড়ে যায় বা কোগুলেশন ফর্ম করে তাহলে ওটাকে পুনরায় আবার সলে বা কলোয়েডাল স্টেটে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয় না। লায়োফিলিক সলস এরা মূলত তৈরি হয় হচ্ছে অর্গানিক সাবস্টেন্স থেকে, ফর এক্সাম্পল হচ্ছে স্টার্চ, গাম, প্রোটিন, এগুলো থেকে মূলত লায়োফিলিক সল তৈরি হয়। আর লায়োফোবিক সল তৈরি হয় ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস থেকে, ফর মোস্ট অফ দ্য কেস দে আর হচ্ছে মেটালস and their sulfides or hydroxides, অক্সাইড আর হাইড্রোক্সাইড, অর্থাৎ ইনঅর্গানিক সল, সিলভার সল, অথবা এদের হাইড্রোক্সাইড বা অক্সাইড দিয়ে সল তৈরি হতে পারে, সালফাইড দিয়ে সল হতে পারে। লায়োফিলিক সলের ভিসকোসিটি অপেক্ষাকৃত ডিসপারশন মিডিয়ামের চেয়ে একটু বেশি হয়। ফর এক্সাম্পল, আমরা যদি স্টার্চের ভিসকোসিটি কম্পেয়ার টু যদি ওয়াটার দেখি, কার ভিসকোসিটি বেশি, স্টার্চের নাকি ওয়াটারের? ভিসকোসিটি অর্থ কি স্যার? ভিসকোসিটি মানে হচ্ছে সান্দ্রতা, বাংলা হলো সান্দ্রতা। ভিসকোসিটি বোঝো না? একটা সলিউশন হচ্ছে কত দ্রুত মুভ করতে পারে, গড়িয়ে যায়, বা কত দ্রুত একটা জায়গা থেকে আরেকটা অংশে ঢেলে নেওয়া যায়, এটা হচ্ছে তার ভিসকোসিটি। যার ভিসকোসিটি কম সে দ্রুত এক পাত্র থেকে আরেক পাত্রে মুভ করবে বা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে। যার ভিসকোসিটি বেশি সে ধীরে মুভ করবে, সেটা সহজে চলাফেরা করতে বা মুভ করতে চাবে না। সহজে যদি আমি ভিসকোসিটি মানে ডিফিনিশন দেই সেটা হলো এইটা। তাহলে আমরা বলতে পারি যে স্টার্চের ভিসকোসিটি অবশ্যই ওয়াটারের থেকে কম, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার আরেকবার বেশি বলেন। হবে না স্যার? বেশি হবে না স্যার ভিসকোসিটিটা স্টার্চের? ইয়েস, বেশি হবে, বেশি হবে। ওয়াটারের চেয়ে স্টার্চের ভিসকোসিটি বেশি হবে। আমি ভুল করে তোমাদেরকে একটা ভুল বলছি, ভুল করে বলি নাই, মানে স্বাভাবিকভাবে ভুল বলেছি যেন তোমরা ধরতে পারো, অর্থাৎ তোমরা ক্লাসে কনসেন্ট্রেট আসো কিনা সেটা জাজ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ যে ওটা ধরতে পারছো তোমরা, যে স্টার্চের ভিসকোসিটি ওয়াটারের থেকে বেশি, অর্থাৎ লায়োফিলিক সলের ভিসকোসিটি তার মিডিয়ামের থেকে, অর্থাৎ ওখানে যে ডিসপারশন মিডিয়াম থাকবে তার থেকে বেশি হয়। আর লায়োফোবিক সলের ক্ষেত্রে ভিসকোসিটি অ্যাজ লাইক দা মিডিয়াম। Their particles neither visible nor detected easily by the মাইক্রোস্কোপ দিয়ে লায়োফিলিক সলের পার্টিকেল গুলোকে সহজেই ডিটেক্ট করা যায় না বা এগুলো দেখাও যায় না। কারণটা হলো কি, লায়োফিলিক সলের যে পার্টিকেল সাইজ এগুলো সাধারণত ট্রু সলিউশনের কাছাকাছি থাকে। ট্রু সলিউশনের কাছাকাছি, আমরা ট্রু সলিউশনের ক্ষেত্রে যে রেঞ্জটা দিয়েছি যে 10⁻⁷ সেন্টিমিটার,
দেখা যাচ্ছে যে 10⁷ বা 10 এইরকম কাছাকাছি রেঞ্জে থাকে, যে কারণে হলো কি এদের পার্টিকেল গুলোকে আমাদের মানে নেকেড আইও দেখতে পারি না, আবার আলট্রা মাইক্রোস্কোপেও এদেরকে সাধারণত দেখা যায় না। বাট লায়োফোবিক সলের ক্ষেত্রে পার্টিকেল সাইজ কিছুটা হলো কোয়ার্টজ সলিউশনের দিকে থাকে আর কি, অর্থাৎ রেঞ্জটা পার্টিকেল সাইজগুলো অনেকটাই বড় থাকে, যে কারণে এগুলো মাইক্রোস্কোপের সাহায্যে ডিটেক্ট করা যায়। চার্জ পার্টিকেল অর্থাৎ কলোডাল পার্টিকেল গুলো বা কলোডাল সলিউশন গুলোর মধ্যে যে ডিসপার্সড ফেজ থাকে, এই ডিসপার্সড ফেজ গুলো হচ্ছে চার্জ পার্টিকেল। এরা আইদার পজিটিভ চার্জ হবে বা নেগেটিভ চার্জ হবে। তো এই লায়োফিলিক সলের ক্ষেত্রে এই ডিসপার্সড ফেজের চার্জের ধরনটা এটা চেঞ্জ হয়, পিএইচ এর সাথে সাথে চেঞ্জ হয়। দেখা যাচ্ছে লোয়ার পিএইচ এ এক ধরনের চার্জ পজিটিভ চার্জ আছে, পিএইচ চেঞ্জ করে যখন হায়ার দিকে নিয়ে গেলাম এর চার্জ চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ নেগেটিভ হয়ে গেল অথবা নিউট্রাল হয়ে গেল, এরকম কিছু একটা হয়। Whereas লায়োফোবিক সলের ক্ষেত্রে এদের ডিসপার্সড ফেজের চার্জ হয় নেগেটিভ হবে অথবা পজিটিভ হবে। ফলে কি হচ্ছে যে এদেরকে যদি কোনো আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি অ্যাপ্লাই করি তাহলে এরা আইদার ক্যাথোডের দিকে অথবা অ্যানোডের দিকে মুভ করবে। কিন্তু লায়োফিলিক সল এই ধরনের ঘটনাগুলো ঘটলেও এগুলো কন্ডিশনের সাথে ভেরি করে। এই হলো কম্পারিজন বিটুইন লায়োফিলিক সল এন্ড লায়োফোবিক সল। 4 নাম্বারটা আর একটু বললে ভালো হতো স্যার। লাস্টেরটা 4 নাম্বারটা স্যার, অর্গানিক এই সাবস্টেন্সেস, এটা তো সিম্পল জিনিস। লায়োফিলিক সলগুলো তৈরি করা হয় অর্গানিক সাবস্টেন্স দ্বারা, যেমন স্টার্চ অর্গানিক সাবস্টেন্স, গাম অর্গানিক সাবস্টেন্স, প্রোটিন অর্গানিক সাবস্টেন্স। অর্থাৎ এখানে যে ডিসপার্সড ফেজটা থাকে সেটা মোস্ট অফ দ্য কেসে হলো অর্গানিক সাবস্টেন্স। আর লায়োফোবিক সলের ক্ষেত্রে এখানে যে ডিসপার্সড ফেজটা থাকে সেটা হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্স। ইনঅর্গানিক সাবস্টেন্স ফর এক্সাম্পল এগুলো মেটাল হতে পারে, যেমন গোল্ড, সিলভার, কপার, অথবা এগুলোর অক্সাইড হতে পারে, অথবা মেটালের হাইড্রো অক্সাইড হতে পারে যেমন আয়রন হাইড্রো অক্সাইড, অথবা সালফাইড হতে পারে যেমন আয়রন সালফাইড। অর্থাৎ এক্ষেত্রে ডিসপার্সড ফেজ গুলো হচ্ছে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল লায়োফোবিক সলগুলোর ক্ষেত্রে। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন আমরা এই কলয়েড, অর্থাৎ কলয়েড বলতে কলয়েডের আলোচনা করলে মূলত আমরা কি নিয়ে আলোচনা করছি একবার আমাকে মানে রিমাইন্ডার দাও তো দেখি, কি নিয়ে আলোচনা করছি আমরা? কলয়েড তো অনেক সিস্টেমে আমরা আলোচনা করি, অনেক সিস্টেম আছে, এর মধ্যে কোন সিস্টেমটা নিয়ে আমরা সল নিয়ে আলোচনা করছি। তার মানে প্রিপারেশন অফ কলয়েডস বলতে আমরা প্রিপারেশন অফ সলে বোঝাবো, অর্থাৎ সলিড ডিসপার্সড ইন লিকুইড। এখন প্রিপারেশন যদি লায়োফিলিক সলের প্রিপারেশন বলি তাহলে তো আমরা যে কম্পারিজনের মধ্যে আলোচনা করলাম যে লায়োফিলিক সলের প্রিপারেশন হচ্ছে ভেরি ইজিলি, এটা ইজিলি প্রিপার করা যায়। এখানে ডিসপার্সড ফেজ আর ডিসপারশন মিডিয়াম নিয়ে একটু যদি সলিউশনটাকে স্টারিং করা যায় আর ওয়ার্ম করা যায়, দেন ইউ উইল গেট দা লায়োফিলিক সল। ফর এক্সাম্পল আমরা যদি স্টার্চের সলিউশন তৈরি করতে চাই তাহলে স্টার্চের গুঁড়া আমাদের হট ওয়াটারের মধ্যে দিয়ে একটু স্টারিং করতে হবে, তাহলে আমরা স্টার্চের সল পাবো। এটা হচ্ছে লায়োফিলিক সলের প্রিপারেশন। বাট প্রবলেম ইজ উইথ লায়োফোবিক সল। লায়োফোবিক সলের প্রিপারেশন ক্ষেত্রে স্পেশাল কিছু মেথডের দরকার হয়। এই মেথডগুলো দুই ধরনের ক্যাটাগরিতে আমরা এই মেথডগুলোকে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ডিসপারশন মেথড। ডিসপারশন মেথড মানে হচ্ছে যে লার্জ পার্টিকেল অর্থাৎ বড় বড় মলিকুল গুলোকে ভেঙে ভেঙে কলোইডাল রেঞ্জে নিয়ে আসা, এটা হচ্ছে ডিসপারশন মেথড। আর একটাকে বলা হয় এগ্রিগেশন মেথড। এগ্রিগেশন মেথডে কি হয় যে সিঙ্গেল আয়ন বা মলিকুল যেগুলো থাকে এগুলোকে একত্রিত করে, একত্রে একটার সাথে একটা যোগ করে, একটার সাথে মানে অ্যাগ্লোমারেশন করে বা জমাটবদ্ধ করে কলোইডাল রেঞ্জে নিয়ে আসা, এই হলো এগ্রিগেশন মেথড। তাহলে আমরা এই ডিসপারশন মেথড এবং এগ্রিগেশন মেথড এই দুটো আমরা যেহেতু মেইন পয়েন্টে ধরলাম, এখন এই ডিসপারশন মেথড এবং এগ্রিগেশন মেথডের বিস্তারিত এখন আমরা একটু আলোচনা করব। ডিসপারশন মেথডের ফার্স্ট আমরা প্রসেসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটাকে বলা হয় মেকানিক্যাল ডিসপারশন। মেকানিক্যাল ডিসপারশন মানে হচ্ছে যে আমরা মেকানিক্যালি অর্থাৎ একটা কলোইডাল মিলের মাধ্যমে বড় মলিকুল গুলোকে কেটে 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 ছোট মলিকুলে রূপান্তর করব।
তো কলোয়েডাল মিলের একটা চিত্রটা আমরা দেখি যে এটা হচ্ছে একটা কলোয়েডাল মিল। এখানে হচ্ছে তোমার ডিসপার্স ফেজ ডিসপারশন মিডিয়াম এর দিকে দেওয়া হয়, ভিতরে একটা অপারেশন হয়, এবার কোনো একটা অন্য কোনো একটা প্রান্ত দিয়ে হয়তো বা আমাদের কলোয়েডাল সলিউশন গুলোকে বের করে নেওয়া হয়। তো ভিতরে এর বিষয়টা কি আছে যে এইরকম কলোয়েডাল মিলে কি থাকে, কলোয়েডাল মিলে খুব পাশাপাশি অবস্থিত, একদম নিয়ারলি খুব পাশাপাশি অবস্থিত হচ্ছে ব্লেড থাকে আর কি, স্টিলের ডিস্ক বা ব্লেড থাকে। এই যে স্টিলের ডিস্ক বা ব্লেড আছে, এই ডিস্ক বা ব্লেড গুলো হচ্ছে একটা আরেকটার অপোজিট ডিরেকশনে খুবই হাই স্পিডে ঘোরে আর কি। একটা যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে আরেকটা ঘোরে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এইরকম একটা যে এদের যে একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘটছে, আর ডিস্ক গুলো যেহেতু খুবই কাছাকাছি আছে, ফলে কি হচ্ছে এখানে যখন আমরা কোনো ডিসপার্সড ফেজ এর বড় মলিকুল দিচ্ছি, এই ডিস্কের এই ঘূর্ণনের কারণে এগুলো কেটে 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 আস্তে আস্তে কলোয়েডাল রেঞ্জে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং কলোয়েডাল সলিউশন হিসেবে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই মেকানিক্যাল ডিসপারশন মেথডের মাধ্যমে আমরা সাধারণত কলোয়েডাল গ্রাফাইট, প্রিন্টিং ইঙ্ক এগুলো সাধারণত আমরা এই মেকানিক্যাল ডিসপারশন মাধ্যমে আমরা তৈরি করে থাকি। অর্থাৎ গ্রাফাইটকে আমরা এখানে দিব, এই গ্রাফাইট কেটে 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 টুকরা হবে, এখানে ওয়াটার দেওয়া হবে, তাহলে এই টুকরা হয় সেটা গ্রাফাইটের সল আকারে বের হয়ে আসবে। অথবা প্রিন্টিং ইঙ্কের ক্ষেত্রেও আমরা এরকম আমরা এইভাবে আমরা তৈরি করতে পারি। তাহলে মেকানিক্যাল ডিসপারশনের তোমাদের প্রিন্সিপালটা মোটামুটি ক্লিয়ার কিনা? জি স্যার। মেকানিক্যাল ডিসপারশনের প্রিন্সিপাল তোমাদের কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। এনিওয়ান রেসপন্স প্লিজ? জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, দেন উই ক্যান মুভ টু দা। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, কে যেন বলছিলা আরেকবার বলতে? স্যার আমি এটা বুঝি নাই। আচ্ছা, নুসরাত জাহান বোঝো নাই তাই তো? জি স্যার। আচ্ছা, আমরা বললাম যে মেকানিক্যাল ডিসপারশনে কি হয় যে এই মিলের ভিতরে এইরকম মানে ঘূর্ণায়মান ডিস্ক থাকে, এই ঘূর্ণায়মান স্টিলের ডিস্ক থাকে। এই ডিস্ক গুলো খুবই ক্লোজলি একটা আরেকটার সাথে খুবই ক্লোজলি থাকে আর কি। আর একটা যদি ক্লকওয়াইজ ঘোরে আর একটা ঘোরে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এইরকম একটা ক্লকওয়াইজ ঘুরছে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, আর ওদের মধ্যে ডিস্টেন্সটা খুবই কম থাকে। ফলে কি হয় এদের ঘূর্ণনের কারণে আমাদের যে আমরা লার্জ পার্টিকেল যেগুলো দিচ্ছিলাম এই কলোয়েডাল মিলের ভিতরে, এগুলো ভেঙে 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 ছোট ছোট রেঞ্জে অর্থাৎ কলোয়েডাল রেঞ্জে চলে আসে। আর এখানে যেহেতু আমাদের ডিসপারশন মিডিয়াম ওয়াটার দেওয়া আছে বা অন্য কোনো যে ডিসপারশন মিডিয়াম যেটা দেওয়া আছে, তখন ওই ভেঙে 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 কলোয়েডাল রেঞ্জে আসার কারণে এটা আস্তে আস্তে কলোয়েডাল সলিউশন তৈরি করে। আর এই পদ্ধতিতে আমরা সাধারণত কলোয়েডাল গ্রাফাইট, প্রিন্টিং ইঙ্ক এগুলো সাধারণত এই মেকানিক্যাল ডিসপারশনের মাধ্যমে তৈরি করা হয়। নুসরাত জাহান তুমি এখন ক্লিয়ার কিনা? জি স্যার এখন বুঝছি। সেকেন্ড মেথডকে বলা হয়েছে ব্রিক্স আর্ক মেথড। ব্রিক্স আর্ক মেথড এখানে হচ্ছে আমরা হচ্ছে ইলেকট্রিক আর্ক পদ্ধতির মাধ্যমে আমরা সাধারণত এখানে কলোয়েডাল সলিউশন তৈরি করে থাকি। যে তোমরা যদি একটা জিনিস চিন্তা করো যে হাই ভোল্টেজ অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারি গুলো দেখো নেই, দেখেছো? জি। আচ্ছা, তোমরা যদি মনে করো একটা 12 ভোল্টের মানে বড় ব্যাটারি দেখো নেই তোমরা, ডিসি ব্যাটারি গুলো? স্যার বড় ব্যাটারি দেখছি স্যার। আচ্ছা, ডিসি ব্যাটারি যদি পজিটিভ আর নেগেটিভ প্রান্তে মনে করো দুটো তুমি একটা মনে করো তামার তার লাগানোর পরে দুটোকে যদি একত্রে সংযুক্ত করো তাহলে কি ঘটনা ঘটে? ফায়ারিং হয়। সংঘর্ষ হবে স্যার, মানে যে ফায়ারিং হবে তাই তো? Firing স্পার্কিং হবে, হবে তাই না? স্পার্কিং হবে, ফায়ারিং হবে। তো এই যে স্পার্কিং বা ফায়ারিং কেন হচ্ছে? ইলেকট্রন যায় তাই তো, একটা থেকে আরেকটাতে ইলেকট্রন যাচ্ছে, পজিটিভ এই কারণে নেগেটিভ স্পার্কিং একসাথে আর কি। একসাথে হচ্ছে। তো এইরকম এই প্রসেসটাকে মূলত ব্রিক্স আর্ক মেথড ব্যবহার করে আর কি। যে সেখানে কি করা হয় যে খুবই হাই ভোল্টেজ অর্থাৎ 220 ভোল্ট মেইন সুইচের সাথে সেখান থেকে আমরা যদি দুইটা
তার এই যে এখানে ব্রিক্স আর্ক মেথডের এখানে একটা আমাদের চিত্র দেওয়া আছে, যে এখানে আমরা একটা ফার্স্ট হচ্ছে একটা পাত্রের মধ্যে আমরা ডিসপারশন মিডিয়াম নেব। ডিসপারশন মিডিয়াম নিয়েছি, যদি ওয়াটার হয় তাহলে ওয়াটার নিলাম। এরপরে হচ্ছে ডিসপার্সড ফেজ আমরা কি ইউজ করব। যদি আমরা সাপোজ এখানে গোল্ডের সল তৈরি করতে চাই, গোল্ডের কলোয়েডাল সলিউশন তৈরি করতে চাই, তাহলে গোল্ডের আমরা দুটো দণ্ড নেব বা দুটো অয়ার নেব। এই দুটো অয়ারকে, এই গোল্ডের দুটো অয়ারকে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ দিয়ে এই গোল্ডের দুটো অয়ারকে এই পানির ভিতরে অর্থাৎ ডিসপারশন মিডিয়ামের মধ্যে আমরা স্পার্কিং করার চেষ্টা করবো, স্পার্ক করবো, অর্থাৎ দুটোকে কাছাকাছি নিয়ে আসবো। তাহলে নিয়ে আসলে কি হবে, স্পার্ক করবে। স্পার্ক করলে হাই টেম্পারেচার জেনারেট হবে। হাই টেম্পারেচার জেনারেট হলে কি হবে, গোল্ড ওখান থেকে, যেহেতু সরু তার নেওয়া হয়েছে, গোল্ড ওখানে সলিউশনের ভিতরে গোল্ড ইভাপোরেট হবে, হাই টেম্পারেচার কারণে ইভাপোরেট হবে। আবার যেহেতু এটা সলিউশন আছে, এই সলিউশনটা কিসের মধ্যে আছে, এটা আছে হলো আইসের উপরে, অর্থাৎ আইস ইউজ করে আমরা সলিউশনটাকে ঠান্ডা রাখবো। তাহলে সলিউশনটা যেহেতু ঠান্ডা আছে, এই স্পার্কিং এর কারণে গোল্ডের যে ভ্যাপর তৈরি হয়েছে, এই ভ্যাপরটা আবার কি হবে, কনডেন্স হবে। কনডেন্স হলে তখন আমরা গোল্ড যেটা আমাদের দণ্ড আকারে ছিল বা অয়ার আকারে ছিল, তখন সেটা কি হবে, পার্টিকেল আকারে আস্তে আস্তে কনডেন্স হয়ে কলোয়েডাল পার্টিকেল আকারে বা কলোয়েডাল সল আকারে আমাদের এই সলিউশনের মধ্যে আমাদের পাওয়া যাবে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে আমাদের ব্রিক্স আর্ক মেথড। তার আরেকবার বলি আমরা, সেটা হলো যে ব্রিক্স আর্ক মেথডে আমাদের একটা পাত্র নেওয়া হচ্ছে, এই পাত্রের মধ্যে প্রথমে হচ্ছে ডিসপারশন মিডিয়াম নেওয়া হবে, আর ডিসপার্সড ফেজ হিসেবে নেওয়া হবে যে যার আমরা সল তৈরি করব সেই মেটালের ইলেকট্রোড নিতে হবে ডিসপার্সড ফেজ হিসেবে। এই দুটো ইলেকট্রোড নেব, এটা অয়ার আকারে নিতে পারি বা দণ্ড আকারে নিতে পারি। তো চিকন অয়ার হিসেবে যদি আমরা নেই, তাহলে এই অয়ার দুটোকে আমরা পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ দেব, আর এই পানির নিচে অর্থাৎ ডিসপারশন মিডিয়ামের নিচে এদেরকে আমরা আর্কিং করাবো, অর্থাৎ ইলেকট্রিক আর্ক বা স্পার্কিং তৈরি করাবো। করলে কি হবে, হাই টেম্পারেচার জেনারেট হওয়ার কারণে অয়ার গুলো ইভেপারেট হবে, ইভেপারেট হয়ে আবার যেহেতু পানিটা বা ডিসপারশন মিডিয়ামটা ঠান্ডা আছে, সেখানে আবার কনডেন্স হবে। কনডেন্স হলে সেটা আস্তে আস্তে কলোয়েডাল পার্টিকেল আকারে এখানে ছড়িয়ে যাবে এবং আমরা একটা কলোয়েডাল পার্টিকেল বা কলোয়েডাল সলিউশন পাবো। এভাবে তৈরি করা হয় সাধারণত গোল্ড, প্লাটিনাম, সিলভার, এগুলোর যদি আমরা কোনো সল তৈরি করতে চাই, অর্থাৎ মেটালিক মেটেরিয়ালের যদি আমরা কোনো সল তৈরি করতে চাই ডাইরেক্টলি, সেক্ষেত্রে আমরা ব্রিক্স আর্ক মেথড ব্যবহার করতে পারি। এই প্রিন্সিপালটা ক্লিয়ার কিনা? আমাকে একটু ফিডব্যাক দাও যে ব্রিক্স আর্ক মেথডের প্রিন্সিপালটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা। স্যার রিপিট করলে ভালো হবে। আমরা ইউজে কলোয়েডাল ম্যাটেরিয়ালস বা কলোয়েডাল পার্টিকেলের যে ইউজ আছে, ইউজের উপরে আমাদের একটা স্লাইড আছে পরবর্তীতে, বা এটা নিয়ে আমরা ক্লাসে আরো আলোচনা করব বিস্তারিত। আমি এখানে আলোচনা করছি কিভাবে তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয় সেটা তোমরা বুঝতে পারছো কিনা? কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, ধরে নিলাম কোশ্চেন নেই। ডিসপারশন মেথডের থার্ড মেথডটাকে বলা হয় কেমিক্যাল ডিসপারশন বা পেপটাইজেশন। এটা কি রকম, যে এখানে কি করা হয়, যে সদ্য প্রস্তুত কিছু মেটালের প্রিসিপিটেশন, অক্সাইড বা হাইড্রোক্সাইডের প্রিসিপিটেশন নেওয়া হয়। এরপর এই প্রিসিপিটেশন গুলোকে মূলত কেমিক্যালি এগুলোকে ডিসপার্স করা হয়। ফর এক্সাম্পল, যদি আমি এখানে এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলি, যে এখানে আমাদের আছে হলো ফেরিক হাইড্রোক্সাইডের প্রিসিপিটেশন আছে। এখানে যে প্রিসিপিটেশনটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইডের প্রিসিপিটেশন। এখন এই ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে যদি আমরা ফেরিক ক্লোরাইড যোগ করি এবং স্টিয়ারিং করি, তাহলে কি হবে? যে স্টিয়ারিং বলতে কি বোঝালেন স্যার? স্টিয়ারিং করা মানে হচ্ছে সলিউশনটাকে হচ্ছে নাড়াচাড়া করা। স্টিয়ারিং করা মানে হচ্ছে সলিউশনটাকে ঝাঁকানো বা সলিউশনটাকে নাড়াচাড়া করা বা সলিউশনটাকে মুভ করা। এটাই হলো স্টিয়ারিং করা। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে ফেরিক হাইড্রোক্সাইডের প্রিসিপিটেশন পড়া আছে।
ফেরিক হাইড্রোক্সাইড প্রিসিপিটেশন এখানে পড়া আছে, মানে সদ্য প্রস্তুত ফেরিক হাইড্রোক্সাইড। এর মধ্যে যদি আমরা ফেরিক ক্লোরাইডের একটা দ্রবণ দেই এখানে এবং সলিউশনটাকে যদি স্টারিং করি, তাহলে কি তৈরি হয়? এখানে দেখা যায় যে এই ফেরিক হাইড্রোক্সাইডের যে সলগুলো আছে এগুলা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যায় এবং এখানে যে প্রেসিপিটেশন আকারে এখানে এক মানে অদক্ষেপ আকারে এখানে যে ছিল, এই অদক্ষিপ্ত আকারে না থেকে সম্পূর্ণ সলিউশনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়। এটা কেন হচ্ছে? হচ্ছে এই কারণেই যে এখানে ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে যখন আমরা ফেরিক ক্লোরাইড দিয়েছি, এখানে ফেরিক ক্লোরাইড যে Fe3+ আছে, এই Fe3+ ফেরিক হাইড্রোক্সাইডের প্রিসিপিটেশনের উপরে অ্যাডজর্ব হয়ে যায়। তাহলে Fe3+ যখন ফেরিক হাইড্রোক্সাইডের উপরে যখন প্রত্যেকটা মলিকুলের উপরে যখন অ্যাডজর্ব হয়ে যাচ্ছে, এগুলোর উপরে প্রিসিপিটেশন গুলোর উপরে যখন অ্যাডজর্ব হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে যে পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ, সবগুলো পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাচ্ছে পার্টিকেল গুলো। ফলে কি হচ্ছে, একে অপরকে রিপালশন করছে। তখন আর তারা এই কোগুলেশন বা প্রিসিপিটেশন আকারে না থেকে সলিউশনের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যায়, সলিউশনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে গিয়ে এখানে একটা তারা কলোয়েডাল সলিউশন তৈরি করতেছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলছি কেমিক্যাল ডিসপারশন বা পেপটাইজেশন। এখানে কি আর ওই ক্লোরাইডটা কি আর থাকবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে তো আপনি এই যে চার্জ ফেরিক হাইড্রোক্সাইড এটা আছে, কিন্তু হচ্ছে এই ক্লোরাইড এটা কি আর থাকবে না? হ্যাঁ, ক্লোরাইড ওখানে ক্লোরাইড আয়ন থাকবে, ক্লোরাইড আয়ন আছে। এরপরে আমরা যখন এটাকে পিউরিফিকেশন করব, এই সল্টটা তৈরি করার পর যখন পিউরিফিকেশন করব, তখন ওই পিউরিফিকেশন প্রসেসের মধ্যে ক্লোরাইড আয়নটাকে ওখান থেকে আমরা সরিয়ে দেব। এখন আমি আলোচনা করছি হচ্ছে প্রিপারেশন, এর পরের ধাপে আমরা আলোচনা করব হলো পিউরিফিকেশন। কাজে এখানে জেনে রাখো যে এখানে অবশ্যই আমাদের ক্লোরাইড আয়ন আছে, এখানে ক্লোরাইড আয়ন আছে। এরপরে হচ্ছে আরো অন্য অন্য সাবস্টেন্স কিছু আছে, কিছু অদক্ষিপ্ত ফেরিক হাইড্রোক্সাইডও থাকতে পারে, যেগুলো হচ্ছে এরকম ভাবে মানে কলোয়েডাল রেঞ্জ তৈরি করে নাই, এরকম অপরিবর্তিত কিছু ফেরিক হাইড্রোক্সাইড সেখানে থাকতেই পারে, প্রিসিপিটেট ফর্মে থাকতে পারে। এগুলোকে পরে আমরা পিউরিফিকেশন করে নিয়ে আসব। কিন্তু এখন আমার কথা হলো যে এটা কেমিক্যাল ডিসপারশন বা পেপটাইজেশন প্রসেসটাকে তাহলে কোনটা বলা হয়? যে ডিসপার্সাল অফ দ্য প্রিসিপিটেটেড ম্যাটেরিয়াল। এটা একটা প্রিসিপিটেটেড ম্যাটেরিয়াল, এটাকে আমরা ডিসপার্স করে দিয়েছি, এখানে ডিসপার্স করে দিয়েছি, ছত্রভঙ্গ করে দিয়েছি। এখানে কিভাবে ছত্রভঙ্গ করে দিলাম? বাই দ্য অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলাইট বা উইথ দ্য অ্যাকশন অফ দ্য ইলেকট্রোলাইট। এখানে আমরা ইলেকট্রোলাইট যোগ করেছি। কি ইলেকট্রোলাইট যোগ করেছি? ফেরিক ক্লোরাইড। অর্থাৎ ইলেকট্রোলাইটের প্রপার্টি সেই রকম হবে যে এখানে যে প্রিসিপিটেশন আছে, এই প্রিসিপিটেশনের মধ্যে যে আয়নগুলো আছে তার মধ্যে কোনো একটা কমন আয়ন এই ইলেকট্রোলাইটের মধ্যে থাকতে হবে। ফর এক্সাম্পল, এখানে ফেরিক হাইড্রোক্সাইড আছে, এখানে ফেরিক ক্লোরাইড আছে, এখানে কমন আয়ন হচ্ছে আয়রন। এরকম কোনো একটা কমন আয়ন সম্বলিত ইলেকট্রোলাইট আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে আমাদের প্রসেসটাকে যদি আমি আবার বলি যে ডিসপার্সাল অফ দ্য প্রিসিপিটেটেড ম্যাটেরিয়াল, এখানে ফেরিক হাইড্রোক্সাইডের প্রিসিপিটেট আছে, এটাকে আমরা ছত্রভঙ্গ করলাম কিসের মাধ্যমে? একটা ইলেকট্রোলাইটের মাধ্যমে। এই যে ইলেকট্রোলাইটের মাধ্যমে এটাকে আমরা ছত্রভঙ্গ করে দিয়ে একটা যে কলোয়েডাল রেঞ্জের একটা সলিউশন তৈরি করে দিলাম, এই প্রসেসটাকে বলা হয় পেপটাইজেশন বা কেমিক্যাল ডিসপারশন। আর এখানে যে ইলেকট্রোলাইটটা ইউজ করা হলো এইটাকে বলা হয় পেপটাইজিং এজেন্ট। তো এখানে ফেরিক ক্লোরাইডের এক্সাম্পল দেওয়া হয়েছে, এরকম আরো অনেক এক্সাম্পল আছে বইয়ের মধ্যে, সেই এক্সাম্পল গুলো তোমরা দেখতে পারো। যেমন হচ্ছে সিলভার ক্লোরাইডের যদি প্রিসিপিটেশন হয়, তাহলে সিলভার ক্লোরাইডের প্রিসিপিটেশনের মধ্যে যদি ওখানে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই, তাহলে সিলভার ক্লোরাইডের প্রিসিপিটেশনটা ছত্রভঙ্গ হয়ে যাবে। ছত্রভঙ্গ হয়ে গিয়ে তখন আমরা ওখানে পেপটাইজিং এজেন্ট হিসেবে আমরা ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করতে পারি এবং সেখানে আমরা সিলভার ক্লোরাইডের একটা সল তৈরি করতে পারবো। একইভাবে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই, সেক্ষেত্রে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের একটা সল তৈরি করতে পারবো। এগুলোর এক্সাম্পল গুলো তোমরা একটু আরো বেশি বইয়ের মধ্যে দেওয়া আছে, একটু বইয়ের সাথে একটু সম্পর্ক রেখে, বা ইন্টারনেটেও প্রচুর এগুলো দেওয়া আছে, ইন্টারনেট থেকেও তোমরা একটু সংগ্রহ করে দেখতে পারো আর কি। তাহলে কেমিক্যাল ডিসপারশন বা পেপটাইজেশন সম্পর্কে কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার কিনা এটা? এনিওয়ান রেসপন্স প্লিজ। স্যার কোন বই থেকে দেখবো? আমি সলিউশন পড়িয়েছিলাম, যে বইয়ের রেফারেন্স দিয়েছিলাম একই বই। স্যার ওইটা কি পিডিএফ আছে? না, ওটার পিডিএফ নেই আমার কাছে, পিডিএফ নেই।
তোমরা ওই বই দেখতে পারো, অথবা তোমরা এখন গুগল সার্চের মাধ্যমে প্রচুর ম্যাটেরিয়ালস পাবা, সেগুলো দেখতে পারো। ওই সব জায়গাতেই একই ধরনের জিনিসই লেখা আছে। স্যার মানে আপনি আমি এটাকে জাস্ট গাইডলাইন দিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার আপনি বল এন্ড তুলি এটা পড়াইছিলেন না, ফিজিক্যাল কেমিস্ট্রি? ফিজিক্যাল কেমিস্ট্রি বল এন্ড তুলি পড়িয়েছিলাম, সেই সাথে আর একটা বই পড়েছিলাম, ওই যে প্রফেসর মমিনুল হকের একটা বই, অ্যাডভান্স ফিজিক্যাল কেমিস্ট্রি, প্রফেসর মমিনুল হক। হ্যাঁ, দুটো বইই দেখতে পারো আর কি, বল এন্ড তুলি, প্রফেসর মমিনুল হক, দুটো বই দেখতে পারো। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে পেপটাইজেশন নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের? হ্যালো, না স্যার কোনো কোশ্চেন নেই। নুসরাত জাহান, তুমি, তোমার কোনো কোশ্চেন আছে? তোমার মাঝে মাঝে শুনতে সমস্যা হয়, এই জন্য বলছি। না স্যার আমি এটা বুঝছি। কম বুঝছো? জি স্যার এটা বুঝছি আমি। Oh, very good. So this is the end of the dispersion methods. আমরা এখন আমাদের আর একটা মেথড আছে, সেটাকে বলা হয় এগ্রিগেশন মেথড। এগ্রিগেশন মেথডে আমি কি বলছিলাম শুরুতেই, যে এখানে যে আয়ন আছে বা সিঙ্গেল মলিকুল গুলো আছে, এগুলোর তো হচ্ছে সাইজ খুবই ছোট, এগুলোর দ্বারা কোনো সলিউশন তৈরি করলে সেটা হচ্ছে আমাদের ট্রু সলিউশন। এখন আমাদের তৈরি করতে হবে কলোয়েডাল সলিউশন। তাহলে কি করতে হবে, যে এই স্মল মলিকুল গুলোকে বা আয়ন গুলোকে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে বা অন্য কোনো প্রসেসের মাধ্যমে আস্তে 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 বড় করা, সেই প্রসেসটাকে আমরা বলছি এগ্রিগেশন। এগ্রিগেশনে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে মূলত আমরা এই সিঙ্গেল মলিকুল গুলোকে বড় করতে পারি। এবং এই কেমিক্যাল রিঅ্যাকশন সংগঠিত যখন আমরা করব, তখন এই কেমিক্যাল রিঅ্যাকশনের যে কন্ট্রোলিং প্যারামিটার যেগুলো থাকে, টেম্পারেচার, কনসেন্ট্রেশন অথবা সলিউশনের এজিটেশন, এগুলোকে যদি আমরা কন্ট্রোল করি, তাহলে আমরা এই পার্টিকেল সাইজগুলো আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে এই একটা রিঅ্যাকশনের যে কন্ট্রোলিং প্যারামিটার থাকে, সেই কন্ট্রোলিং প্যারামিটার গুলোকে কন্ট্রোল করার মাধ্যমে, নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা এই এগ্রিগেশন মেথড ইউজ করে আমরা কলোয়েডাল সলিউশন তৈরি করতে পারি। এখানে বিভিন্ন ধরনের রিঅ্যাকশন সংঘটিত হয়। ফর এক্সাম্পল হচ্ছে ডাবল ডিকম্পোজিশন। আমরা যদি আর্সেনিক সালফাইডের সল তৈরি করতে চাই, যে আর্সেনিক সালফাইডের সল তৈরি করতে চাচ্ছি, তাহলে আমাদের ডাবল ডিকম্পোজিশন মেথডে আমরা সেক্ষেত্রে কি করব, যে আর্সেনিক অক্সাইড সলিউশনের ভিতর দিয়ে যদি আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস পাস করি, তাহলে আর্সেনিক সালফাইডের একটা হলুদ রঙের একটা সল তৈরি হয়। এরপর যখন সল তৈরি হয়ে গেল, তো ডাবল ডিকম্পোজিশন, এখানে রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে রিঅ্যাকশনের মধ্যে দেখো, আর্সেনিক অক্সাইডেরও ডিকম্পোজিশন হয়েছে, হাইড্রোজেন সালফাইডেরও ডিকম্পোজিশন হয়েছে, দুইয়েরই ডিকম্পোজিশন হয়েছে, হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের আর্সেনিক সালফাইডের সল তৈরি হয়েছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল ডিকম্পোজিশন। অর্থাৎ আর্সেনিক অক্সাইডে সলিউশনের ভিতর দিয়ে যদি আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস ধীরে ধীরে চালনা করি, কন্ট্রোল ওয়েতে, টেম্পারেচার, কনসেন্ট্রেশন, এজিটেশন সবকিছু মেনটেন করে চালনা করি, তাহলে একসময় আমরা আর্সেনিক সালফাইডের একটা ইয়েলো রঙের একটা সল বা সলিউশন দেখতে পাবো। তখন আমরা এই আর্সেনিক সালফাইড ছাড়া ওখানে যা বাকি যতগুলো জিনিস আছে, সেগুলোকে আমরা পরবর্তীতে পিউরিফিকেশনের মাধ্যমে রিমুভ করে আর্সেনিক সালফাইডের আমরা পিওর সল সেখান থেকে আমরা পেতে পারি। অক্সিডেশনের মাধ্যমেও আমরা সল তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, সালফার সল তৈরি করার ক্ষেত্রে যদি আমরা হাইড্রোজেন সালফাইডকে যদি অক্সিডাইজড করি, হাইড্রোজেন সালফাইডকে অক্সিডাইজ করার বিভিন্ন ধরনের অক্সিডাইজিং এজেন্ট আছে। ফর এক্সাম্পল, সালফার ডাইঅক্সাইড একটা ইম্পর্টেন্ট একটা অক্সিডাইজিং এজেন্ট। সালফার ডাইঅক্সাইড ছাড়া হচ্ছে আমাদের অক্সিজেন দ্বারা, সিম্পল অক্সিজেন দ্বারা অক্সিডেশন করা যায়। তারপরে হচ্ছে কিছু অক্সি অ্যাসিড আছে, সেই অক্সি অ্যাসিড গুলো দ্বারা অক্সিডেশন করা যায়। তো আমরা এই সালফার ডাইঅক্সাইড দ্বারা এখানে হাইড্রোজেন সালফাইডকে যদি অক্সিডাইজড করি, তাহলে সালফারের সল তৈরি হয়। আবার হাইড্রোজেন সালফাইড গ্যাসকে যদি আমরা হট ওয়াটারের ভিতর দিয়ে পাস করাই, তাহলে হট ওয়াটারের মধ্যে যে ডিজলভ অক্সিজেন আছে, এই ডিজলভ অক্সিজেনের মাধ্যমে হাইড্রোজেন সালফাইড অক্সিডাইজড হয়ে সালফারে রূপান্তরিত হয় এবং সালফারের সল তৈরি হয়। এটা হচ্ছে অক্সিডেশন মেথড। হাইড্রোলাইসিসের মাধ্যমে সাধারণত আয়রন, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম এই সমস্ত মেটালের যে হাইড্রো অক্সাইড সল গুলো আছে, সেগুলো সাধারণত তৈরি করা যায়। সেক্ষেত্রে কি করা হয়, যে এই সমস্ত মেটালের সল্টকে হাইড্রোলাইসিস করা হয়। যেমন এখানে ফেরিক ক্লোরাইডকে যদি আমরা হাইড্রোলাইসিস করি,
সেক্ষেত্রে কি হবে, ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হবে। যে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হলো, ফেরিক হাইড্রোক্সাইডের প্রথমত প্রিসিপিটেশন পড়বে, এন্ড এই প্রিসিপিটেশনের মধ্যে যদি আমরা ফেরিক ক্লোরাইড আরেকটু দেই তখন আবার ফেরিক হাইড্রোক্সাইডের সল তৈরি হবে। এটা হচ্ছে হাইড্রোলাইসিস। কিছু রিয়াকশনের মাধ্যমেও আমরা সল তৈরি করতে পারি, যেমন হচ্ছে গোল্ড, সিলভার, এগুলোর সল তৈরি করতে গেলে আমরা এগুলোর যে সল্ট সলিউশন আছে, যেমন অরিক ক্লোরাইড, এই অরিক ক্লোরাইডকে যদি আমরা রিডিউস করি কোনো রিডিউসিং এজেন্ট দ্বারা, রিডিউসিং এজেন্ট হিসেবে ব্যবহার হতে পারে টেনিক অ্যাসিড হতে পারে, রিডিউসিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে হলো তোমার হাইড্রাজিন ইউজ হতে পারে, হাইড্রাজিন রিডিউসিং এজেন্ট হিসেবে ইউজ হতে পারে আমাদের স্টেনাস ক্লোরাইড, এগুলো আমাদের রিডিউসিং এজেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। সিলভারের সল পাওয়া যাবে, যেমন অরিক ক্লোরাইড কে যদি আমরা রিডিউস করি তাহলে গোল্ডের সল পাবো, সিলভার নাইট্রেট কে যদি আমরা রিডিউস করি তাহলে আমরা সিলভারের সল পাবো। এটা হচ্ছে রিডাকশন। চেঞ্জ অফ সলভেন্ট যেমন হচ্ছে যে ধরো সালফার, ফসফরাস, এগুলোর কলোয়েডাল সলিউশন দে আর সলিউবল ইন অ্যালকোহল। সালফার এবং ফসফরাসের যে মানে সলিউশন থাকে এরা হচ্ছে অ্যালকোহলে সলিউবল, কিন্তু ওয়াটারে হচ্ছে তারা অপেক্ষাকৃত কম সলিউবল। এখন এদের যদি কোনো মানে অ্যালকোহলিক কোনো সলিউশনকে যদি ওয়াটারে আমরা যদি ঢেলে দেই তাহলে কি হবে, তাহলে নিঃসন্দেহে প্রিসিপিটেশন পড়বে, যেহেতু ওয়াটারের মধ্যে তারা ইনসলিউবল বা কম সলিউবল, তাহলে প্রিসিপিটেশন পড়বে। অর্থাৎ ওখানে যে প্রিসিপিটেশন যেটা পড়বে একদম পাত্রের তলায় প্রিসিপিটেশন না পড়ে এগুলো কলোয়েডাল সলিউশন আকারে সম্পূর্ণ ডিসপারশন মিডিয়ামের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে। ফর এক্সাম্পল, যদি আমরা অ্যালকোহলিক সলিউশন অফ সালফার কে যদি আমরা ওয়াটারের মধ্যে যদি ছেড়ে দেই বা ওয়াটারের মধ্যে যদি ঢেলে দেই তাহলে মিল্কি কলোয়েডাল সলিউশন অফ সালফার পাওয়া যায়। সো দিজ আর দা এগ্রিগেশন মেথড। এগ্রিগেশন মেথডের কোনো একটা অংশ নিয়ে কোনো কথা আছে কিনা? রেসপন্স প্লিজ। ভালো বুঝি নাই স্যার, স্যার। চেঞ্জ অফ সলভেন্টটা আরেকবার বলেন। চেঞ্জ অফ সলভেন্ট, আচ্ছা তাহলে সিম্পলি বলি যে তোমার হচ্ছে সালফার হলো অ্যালকোহলে সলিউবল, ওয়াটারে হলো ইনসলিউবল। সালফারের একটা সলিউশন আছে, অ্যালকোহলে সালফারের একটা সলিউশন তৈরি করা আছে। এখন এই সলিউশনটাকে যদি আমরা ওয়াটারে ঢেলে দেই, ওয়াটারের সাথে মিক্স করাই, তাহলে কি হবে? যেহেতু সালফার অ্যালকোহলে সলিউবল ছিল, অ্যালকোহলের যখন ওটা অ্যালকোহলে ছিল তখন কিন্তু আমরা সালফার দেখতে পাচ্ছি না, ওটা একটা ট্রু সলিউশন আকারে আছে। যখন আমরা ওটাকে ওয়াটারে ঢেলে দিচ্ছি, যেহেতু ওটা ওয়াটারে ইনসলিউবল, তখন আর ওটা ট্রু সলিউশন আকারে থাকছে না, ওখানে কিছুটা প্রিসিপিটেশন হচ্ছে বা ডিসপারসল হচ্ছে, এবং আমরা ওটা মিল্কি হোয়াইট প্রিসিপিটেশন অর্থাৎ দুধের মতন একটা সাদা প্রিসিপিটেশন আকারে সম্পূর্ণ পাত্রে ছড়িয়ে পড়বে, এবং তখন আমরা একটা সালফারের কলোয়েডাল সলিউশন সেখানে আমরা পাচ্ছি। এইটাকে বলা হচ্ছে চেঞ্জ অফ সলভেন্ট। অর্থাৎ আগে সলভেন্টটা ছিল ওয়াটার, এই অ্যালকোহল, কিন্তু অ্যালকোহলে থাকাকালীন সময় ওটা কলোয়েডাল সলিউশন তৈরি করে নাই, ট্রু সলিউশন তৈরি করছে। এখন আমরা যখন সলভেন্টটা চেঞ্জ করে দিলাম, অ্যালকোহলের পরিবর্তে ওটাকে যখন ওয়াটার করলাম, সলভেন্টটাকে ওটা এই সলিউশনটাকে ওয়াটারে ঢেলে দিলাম, তখন ওটা ট্রু সলিউশন থেকে কলোয়েডাল সলিউশনে রূপান্তরিত হলো। কেন রূপান্তরিত হলো? কারণ ওটা অ্যালকোহলে সলিউবল ছিল কিন্তু ওয়াটারে আংশিক সলিউবল। এই যে আংশিক সলিউবল, যতটুকু সলিউবল সেটা তো সলিউবল অবস্থায় আছে, কিন্তু যতটুকু সলিউবল নয়, যতটুকু ইনসলিউবল, সেটা হচ্ছে কলোয়েডাল পার্টিকেল আকারে সম্পূর্ণ সলিউশনের মধ্যে ছড়িয়ে পড়ছে। এভাবে আমরা সালফারের সল তৈরি করতে পারি, সালফারের তৈরি করতে পারি, ফসফরাসের তৈরি করতে পারি, এইরকম আর কি, যেগুলো সলভেন্ট চেঞ্জের মাধ্যমে করা যায় আর কি। সলভেন্ট চেঞ্জ ক্লিয়ার? জি স্যার। রফিকুল ইসলাম ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এনিওয়ান? তোমাদের ফিডব্যাক জরুরি? জি স্যার। ওকে, আমার কাছে মনে হয় আমি আজকে এই প্রিপারেশন পর্যন্ত থাকি আর কি। হ্যাঁ, আর আগাচ্ছি না। বেশি ক্লাস নিলে তোমাদেরও একটু খারাপ লাগে। হ্যাঁ স্যার, আর্ট মেথড একটু বোঝান। কোনটা? স্যার 2 নম্বর পয়েন্ট, আর্ক মেথড। স্যার এই স্লাইডে না, আগের স্লাইডে।
ও ব্রিক্স আর্ক মেথড। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এটা তাই তো? জি স্যার। আচ্ছা, আর্ক মেথডে আমরা বললাম যে এখানে আমরা একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে ডিসপারশন মিডিয়াম আছে। এখানে ডিসপারশন মিডিয়াম হিসেবে পানি ব্যবহার করা হয়েছে। পাত্রের মধ্যে কি আছে তাহলে? পানি আছে। আর ডিসপার্স ফেজ হিসেবে যেটা আমরা ব্যবহার করব, অর্থাৎ কার সল তৈরি করব, কোন মেটালের, যে মেটালের সল তৈরি করব সেই মেটালের আমরা অয়ার নেব, চিকন তার নেব, অয়ার নেব। সেই মেটালের অয়ার নিয়ে দুটো অয়ার নেব, দুটো অয়ার নিয়ে দুটো অয়ারকে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে, দুটো অয়ারের দুই প্রান্ত আমরা পজিটিভ মানে ব্যাটারির বা কোনো একটা ইয়ার পজিটিভ বা নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ করব। আর অপর যে দুইটা খোলা প্রান্ত আছে, এই খোলা প্রান্ত দুটোকে আমরা পানির নিচে একত্রিত করে অর্থাৎ এখানে স্পার্কিং করাবো আর কি। পানির নিচে যদি আমরা স্পার্কিং করাই তাহলে কি হবে, যেহেতু হাই ভোল্টেজের সাথে সংযুক্ত আছে, স্পার্কিং করালে ওখানে হাই টেম্পারেচার জেনারেট করবে। হাই টেম্পারেচারে মেটালের ওয়্যার গুলো ইভেপোরেট হয়ে যাবে। ইভেপোরেট, হাই টেম্পারেচার ইভেপোরেট হবে, ইভেপোরেট হয়ে ওরা সলিউশনে চলে যাবে। আবার সলিউশনটা যেহেতু আমাদের একটা আইসের উপরে আছে, সলিউশনটা ঠান্ডা আছে, তখন এই ইভেপোরেশনটা হওয়ার পর ওটা আবার কনডেনসেশন হবে। যখন ইভেপোরেট হলো, ইভেপোরেট হওয়ার পর পরে ওটা কনডেনসেশন হবে। কনডেনসেশন হওয়া মানে কি, আগে ইভেপোরেশন হয়েছিল, পরে কনডেনসেশন হওয়া মানে ওটা পার্টিকেল আকারে চলে আসলো, তখন এই পার্টিকেলটা সম্পূর্ণ সলিউশনের মধ্যে ছড়িয়ে পড়লো। এভাবে আমরা ওই মেটালের কলোয়েডাল সলিউশন আমরা তৈরি করতে পারছি। এক্ষেত্রে সাধারণত গোল্ড, প্লাটিনাম, সিলভার এগুলোর সল তৈরি করতে আমরা ব্রিক্স আর্ক মেথড ব্যবহার করে থাকি। নুসরাত জাহান এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এনিওয়ান? আমার কাছে মনে হয় আমি যে কথাগুলো বললাম তোমরা একটু বইয়ের হেল্প নাও অথবা অনলাইনেও একটু দেখো, দেখলেই বুঝতে পারবা যে কত সহজ পড়াশোনাগুলো আর কি। হ্যাঁ, আর তোমাদেরকে এই বইয়ের হেল্প যেন নিতে পারো, নেও, অথবা অনলাইনে যেন একটু দেখো। এই যে এই টাচে রাখার জন্যই মূলত আমাদের এই অনলাইন ক্লাসগুলো। তাহলে এগুলো বইয়ের সাথে বা অনলাইন, যাদের বই আছে বইয়ে পড়ো, আর যাদের বই নেই তারা অনলাইনে একটু ঘাটাঘাটি করো। আমার এই স্লাইড গুলো আমি তোমাদের আমার যে গুগল ক্লাসরুম ক্রিয়েট করা আছে সেখানে আমি তোমাদেরকে অ্যাড করব, সেখানে এই স্লাইড দিয়ে দেব। সেখান থেকে তোমরা এই স্লাইড ডাউনলোড করে নিয়ে তোমরা সেখানে আর কি দেখতে পাবা আর কি। তাহলে আজকে আমি তাহলে এই পর্যন্ত ক্লাস স্টপ করতে চাচ্ছি। তোমাদের আর কোনো যদি কোনো কোশ্চেন না থাকে, স্যার রেকর্ডিংটা একটু দিয়ে দিন স্যার। দিবেই তো বলছে। রেকর্ডিং এ তো আমাদের হচ্ছে আজকে ক্লাসের চেয়ে নন ক্লাস আলোচনা বেশি হয়েছে। এই তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, এই আমার এই প্রবলেম, তোমার এই প্রবলেম, এগুলোই রেকর্ডিং এ বেশি আসে।